স্বাধীনতা প্রাপ্তির পর প্রথম বসন্ত ঋতু আসিয়াছে। দক্ষিণ হইতে ঝিরিঝিরি বাতাস দিতে আরম্ভ করিয়াছে। কলিকাতা শহরের এখানে ওখানে যে দুই চারিটা শহুরে গাছ আছে, তাহাদের অঙ্গেও আরক্তিম নবকিশলয়ের রোমাঞ্চ ফুটিয়াছে। শুনিয়াছি এই সময় মনুষ্যদেহের গ্রন্থিগুলিতেও নতুন করিয়া রস সঞ্চার হয়। ব্যোমকেশ তক্তপোশের উপর কাত হইয়া শুইয়া কবিতার বই পড়িতেছিল। আমি ভাবিতেছিলাম, ওরে কবি, সন্ধে হয়ে এলো। আজকাল বসন্তকালের সমাগম হইলেই মনটা কেমন উদাস হইয়া যায়। বয়স বাড়িতেছে। সন্ধ্যার মুখে সত্যবতী আমাদের বসিবার ঘরে প্রবেশ করিল। দেখিলাম সে চুল বাঁধিয়াছে, খোঁপায় বেলফুলের মালা জড়াইয়াছে, পরনে বসন্তী রঙের হালকা শাড়ি। অনেকদিন তাহাকে সাজগোজ করিতে দেখি নাই। সে তক্তপোশের পাশে বসিয়া হাসি হাসি মুখে ব্যোমকেশকে বলিল, কি রাত দিন বই মুখে করে পড়ে আছো, চলো না কোথাও বেরিয়ে আসি গিয়ে। ব্যোমকেশ সাড়া দিল না। আমি প্রশ্ন করিলাম, কোথায় বেড়াতে যাবে? গড়ের মাঠে? সত্যবতী বলিল, না না, কলকাতার বাইরে, এই ধরো কাশ্মীর কিংবা। ব্যোমকেশ বই মুড়িয়া আস্তে আস্তে উঠিয়া বসিল। থিয়েটারি ভঙ্গিতে ডান হাত প্রসারিত করিয়া বিশুদ্ধ মন্দাক্রান্তা ছন্দে আবৃত্তি করিল। ইচ্ছে সম্যক ভ্রমণ গমনে, কিন্তু পাথেয় নাস্তি। পায়ে শিকলি, মন উড়ু উড়ু, একই দৈবের শাস্তি। সবিস্ময়ে প্রশ্ন করিলাম, এটা কোত্থেকে পেলে? বলবো কেন? ব্যোমকেশ আবার কাত হইয়া বই খুলিল। হাতে কাজ না থাকিলে লোকে জ্যাঠার গঙ্গা যাত্রা করে। ব্যোমকেশ বাংলা সাহিত্যের পুরনো কবিদের লইয়া পড়িয়াছিল। ভরতচন্দ্র হইতে আরম্ভ করিয়া সমস্ত কবিকে একে একে শেষ করিতেছিল। ভয় দেখাইয়াছিল, অতি আধুনিক কবিদেরও সে ছাড়িবে না। আমি সত্রস্ত হইয়া উঠিয়াছিলাম, কোন দিন হয়তো নিজেই কবিতা লিখিতে শুরু করিয়া দেবে। আজকাল ছন্দ ও মিলের বালায় ঘুচিয়া যাওয়ায় কবিতা লেখার আর কোনো অন্তরায় নেই। কিন্তু সত্যান্বেষী ব্যোমকেশ কবিতা লিখিলে তাহা যে কিরূপ মারাত্মক বস্তু দাঁড়াইবে, ভাবিতেও শরীর কণ্টকিত হয়। সেই যে খোকাকে একখানা আবোল তাবোল কিনিয়া দিয়াছিলাম, ব্যোমকেশের কাব্যিক প্রেরণার মূল সেইখানে। তারপর বইয়ের দোকানের অংশীদার হইয়া গোদের ওপর বিস্ফোরা হইয়াছে। সত্যবতী ব্যোমকেশের পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে একটি মোচড় দিয়া বলিল, ওঠো না, আবার শুলে কেন? ব্যোমকেশ ধর্মর করিয়া উঠিয়া বসিল। কাশ্মীর যেতে কত খরচ জানো? কত? অন্তত 1,000 টাকা। অত টাকা পাবো কোথায়? সত্যবতী রাগ করিয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, জানি না আমি ওসব, যাবে কিনা বলো। বললাম তো টাকা নেই। এই সময় বহির্দ্বারে টোকা পড়িল। বেশ একটি উপভোগ্য দাম্পত্য কলহের সূত্রপাত হইতেছিল, বাধা পড়িয়া গেল। সত্যবতী ব্যোমকেশকে কোপ কটাক্ষে আধপোড়া করিয়া দিয়া ভিতরের দিকে চলিয়া গেল। ঘরের আলো জ্বালিয়া দ্বার খুলিলাম। যে লোকটি দ্বারের বাহিরে দাঁড়িয়া আছে, তাহাকে দেখিয়া সহসা কিশোর বয়স্ক মনে হয়। বেশি লম্বা নয়, ছিপছিপে পাতলা গড়ন, গৌরবর্ণ সুশ্রী, মুখে অল্প গোপের রেখা, বেশ বাস পরিপাটি। পায়ে হরিণের চামড়ার জুতো হইতে গায়ে স্বচ্ছ মলমলের পাঞ্জাবি, সমস্তই অনবদ্য। কাকে চান? সত্যান্বেষী ব্যোমকেশ বাবুকে। আসুন। দ্বার ছাড়িয়া সরিয়া দাঁড়াইলাম। লোকটি ঘরে প্রবেশ করিয়া উজ্জ্বল বৈদ্যুতিক আলোর সম্মুখে দাঁড়াইলে তাহার চেহারাখানা ভালো করিয়া দেখিলাম। যতটা কিশোর মনে করিয়াছিলাম ততটা নয়। বর্ণচোরা আম, চোখের দৃষ্টিতে দুনিয়াদারির ছাপ পড়িয়াছে। চোখের কোলে সূক্ষ্ম কালির আঁচড়, মুখের বাহ্য সৌকুমার্যের অন্তরালে হাড়ে পাক ধরিয়াছে। তবু বয়স বোধ করি 25-এর বেশি নয়। ব্যোমকেশ তক্তপোশের পাশে বসিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতেছিল। উঠিয়া আসিয়া চেয়ারে বসিল। সামনের চেয়ারের দিকে ইঙ্গিত করিয়া বলিল, বসুন, কি দরকার আমার সঙ্গে? লোকটি তৎক্ষণাৎ উত্তর দিল না। চেয়ারে বসিয়া কিছুক্ষণ অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করিয়া শেষে বলিল, আপনাকে দিয়ে আমার কাজ চলবে।
ব্যোমকেশ ভ্রু তুলিল। তাই নাকি? কাজটা কি? যুবক পাশের পকেট হইতে একতাড়া নোট বাহির করিল। ব্যোমকেশের সম্মুখে অবহেলা ভরে সেগুলি ফেলিয়া দিয়া বলিল, আমার যদি হঠাৎ মৃত্যু হয়, আপনি আমার মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন। এই কাজ। পরে আপনার পারিশ্রমিক দেয়া সম্ভব হবে না, তাই আগাম দিয়ে যাচ্ছি। 1000 টাকা গুনে নিন। ব্যোমকেশ কিছুক্ষণ কুঞ্চিত চক্ষে যুবকের পানে চাহিয়া রহিল। তারপর নোটের তাড়া গুনিয়া দেখিল 100 টাকার 10 কেতা নোট। নোটগুলিকে টেবিলের এক পাশে রাখিয়া ব্যোমকেশ অলসভাবে একবার আমার পানে চোখ তুলিল। তাহার চোখের মধ্যে একটু হাসির ঝিলিক খেলিয়া গেল। তারপর সে যুবকের মুখের উপর গম্ভীর দৃষ্টি স্থাপন করিয়া বলিল, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাজ নেব কিনা তা নির্ভর করবে আপনার উত্তরের ওপর। যুবক সোনার সিগারেট কেস খুলিয়া ব্যোমকেশের সম্মুখে ধরিল। ব্যোমকেশ মাথা নাড়িয়া প্রত্যাখ্যান করিল। যুবক তখন নিজে সিগারেট ধরাইয়া ধোঁয়া ছাড়িতে ছাড়িতে বলিল, প্রশ্ন করুন, কিন্তু সব প্রশ্নের উত্তর না দিতেও পারি। ব্যোমকেশ একটু নীরব রহিল। তারপর অলস কণ্ঠে প্রশ্ন করিল, আপনার নাম কি? যুবকের মুখে চকিত হাসি খেলিয়া গেল। হাসিটি বেশ চিত্তাকর্ষক। সে বলিল, নামটা এখনো বলা হয়নি। আমার নাম সত্যকাম দাস। সত্যকাম? হ্যাঁ, আপনি যেমন সত্যান্বেষী, আমি তেমনই সত্যকাম। এ নাম আগে শুনিনি। সত্যকাম ছদ্মনাম নয় তো? না, আসল নাম। আপনি কোথায় থাকেন? ঠিকানা কি? কলকাতায় থাকি, 33/34 আমহার্স্ট স্ট্রিট। কি কাজ করেন? কাজ বিশেষ কিছু করি না। দাস চৌধুরী কোম্পানির সুচিত্রা এম্পোরিয়ামের নাম শুনেছেন? শুনেছি। ধর্মতলা স্ট্রিটের বড় মণিহারি দোকান। আমি সুচিত্রা এম্পোরিয়ামের অংশীদার। অংশীদার? অন্য অংশীদারকে? সত্যকাম একবার দম লইয়া বলিল, আমার বাবা উষাপতি দাস। ব্যোমকেশ সপ্রশ্ন নেত্রে চাহিয়া রহিল। সত্যকাম তখন ক্ষণিকের জন্য ইতস্তত করিয়া অনিচ্ছা ভরে বলিল, আমার মাতামহ সুচিত্রা এম্পোরিয়ামের পত্তন করেছিলেন। পরে আমার বাবা তার পার্টনার হন। এখন দাদামশাই মারা গেছেন, তার অংশ আমাকে দিয়ে গেছেন। আমার মা দাদামশাইয়ের একমাত্র সন্তান, আমিও মায়ের একমাত্র সন্তান। বুঝেছি। ব্যোমকেশ ক্ষণকাল যেন অন্যমনস্ক হইয়া রহিল। তারপর নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনি মদ খান? কিছুমাত্র অপ্রস্তুত না হইয়া সত্যকাম বলিল, খাই। গন্ধ পেলেন বুঝি? আপনার বয়স কত? 21 চলছে। জন্ম তারিখ জানতে চান? 7ই জুলাই 1927। সত্যকাম ব্যঙ্গবঙ্কিম হাসিল। কতদিন মদ খাচ্ছেন? 14 বছর বয়সে মদ ধরেছি। সত্যকাম নিঃশেষিত সিগারেটের প্রান্ত হইতে নতুন সিগারেট ধরাইল। সব সময় মদ খান? যখন ইচ্ছে হয় তখনই খাই। বলিয়া সে পকেট হইতে 4 আউন্সের একটি ফ্লাস্ক বাহির করিয়া দেখাইল। ব্যোমকেশ কিছুক্ষণ গালে হাত দিয়া বসিয়া রহিল। আমিও নির্বাকভাবে এই 21 বছরের ছোকরাকে দেখিতে লাগিলাম। যাহারা সর্বাং লজ্জাং পরিত্যাজ্য ত্রিভুবন জয়ী হইতে চায়, তাহারা বোধ করি খুব অল্প বয়স হইতেই সাধনা আরম্ভ করে। ব্যোমকেশ মুখ তুলিয়া পূর্ববৎ নির্বিকার স্বরে বলিল, আপনার আনুষঙ্গিক দোষও আছে? সত্যকাম মুচকি হাসিল। দোষ কেন বলছেন ব্যোমকেশবাবু? এমন সর্বজনীন কাজ কি দোষের হতে পারে? আমার গা রি রি করিয়া উঠিল। ব্যোমকেশ কিন্তু নির্বিকার মুখেই বলিল, দার্শনিক আলোচনা থাক, ভদ্রঘরের মেয়েদের উপরও নজর দিয়েছেন? তা দিয়েছি। সত্যকামের কণ্ঠস্বরে বেশ একটু তৃপ্তির আভাস পাওয়া গেল। কত মেয়ে সর্বনাশ করেছেন? হিসাব রাখিনি ব্যোমকেশবাবু। বলিয়া সত্যকাম নির্লজ্জ হাসিল। ব্যোমকেশ মুখের একটা অরুচিসূচক ভঙ্গি করিল। আপনি বলছেন হঠাৎ আপনার মৃত্যু হতে পারে, কেউ আপনাকে খুন করবে,
এই কি আপনার আশঙ্কা? হ্যাঁ। কে খুন করতে পারে? যে মেয়েদের অনিষ্ট করেছেন তাদেরই আত্মীয়জন? কাউকে সন্দেহ করেন? সন্দেহ করি, কিন্তু কারোর নাম করব না। প্রাণ বাঁচাবার চেষ্টাও করবেন না? সত্যকাম মুখের একটা বিমর্ষ ভঙ্গি করিয়া উঠিবার উপক্রম করিল। চেষ্টা করে লাভ নেই ব্যোমকেশবাবু। আচ্ছা, আজ উঠি। আর বোধ হয় আপনার কোনো প্রশ্ন নেই। রাত্রিরে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই অ্যাপয়েন্টমেন্ট যে ব্যবসায় ঘটিত নয়, তাহা তাহার বাঁকা হাসি হইতে প্রমাণ হইল। সে দ্বারের কাছে পৌঁছিল। ব্যোমকেশ পিছন হইতে জিজ্ঞাসা করিল, আপনাকে যদি কেউ খুন করে আমি জানব কি করে? সত্যকাম ফিরিয়া দাঁড়াইয়া বলিল, খবরের কাগজে পাবেন। তাছাড়া আপনি খোঁজ খবর নিতে পারেন। বেশি দিন বোধ হয় অপেক্ষা করতে হবে না। সত্যকাম প্রস্থান করিলে আমি দরজা বন্ধ করিয়া তক্তপোষে আসিয়া বসিলাম। সত্যবতী হাসি ভরা মুখে পুনঃপ্রবেশ করিল। মনে হইল সে দরজার আড়ালেই ছিল। 1,000 টাকার জন্যে ভাবছিলে? পেলে তো 1,000 টাকা। ব্যোমকেশ বিরস মুখে নোটগুলি সত্যবতীর দিকে বাড়াইয়া দিয়া বলিল, পিপীলিকা খায় চিনি, চিনি যোগান চিন্তামণি। আর কি, এবার কাশ্মীর যাত্রার উদ্যোগ আয়োজন শুরু করে দাও। আমাকে বলিল, কেমন দেখলে ছোকরাকে? বলিলাম, এত কম বয়সে এমন দুকান কাটা বেহায়া আগে দেখিনি। ব্যোমকেশ বলিল, আমিও না, কিন্তু আশ্চর্য, নিজের প্রাণ বাঁচাতে চায় না, মরার পর অনুসন্ধান করাতে চায়। পরদিন সকালে সত্যবতী বলিল, কাশ্মীর যে যাবে, লেপ বিছানা কই? ব্যোমকেশ বলিল, কেন? গত বছর পাটনায় তো ছিল। সত্যবতী বলিল, সেসব তো দাদার, আমাদের কি কিছু আছে? নেহাত কলকাতার শীত, তাই চলে যায়। কাশ্মীর যেতে হলে অন্তত 2টো বিলিতি কম্বল চাই, আর আমার জন্য একটা বিভার কোট। চলো অজিত, বেরুনো যাক। প্রশ্ন করিলাম, কোথায় যাবে? সে বলিল, চলো সুচিত্রা এম্পোরিয়ামে যাই, রথ দেখা কলা বেচা দুইই হবে। বলিলাম, সত্যবতীও চলুক না, নিজে পছন্দ করে কেনাকাটা করতে পারবে। ব্যোমকেশ সত্যবতীর পানে তাকাইল। সত্যবতী করুণ স্বরে বলিল, যেতে তো ইচ্ছে করছে, কিন্তু যাই কি করে? খোকার স্কুলের গাড়ি আসবে যে। ব্যোমকেশ বলিল, তোমার যাবার দরকার নেই, আমি তোমার জিনিস পছন্দ করে নিয়ে আসব, দেখো অপছন্দ হবে না। সত্যবতী ব্যোমকেশের পানে সহাস্য কটাক্ষপাত করিয়া ভিতর চলিয়া গেল। ব্যোমকেশের পছন্দের ওপর তাহার যে অটল বিশ্বাস আছে তাহাই জানাইয়া গেল। সত্যবতীর শৌখিন জিনিসের কেনাকাটা অবশ্য চিরকাল আমিই করিয়া থাকি, কিন্তু এখন বসন্তকাল পড়িয়াছে, ফাল্গুন মাস চলিতেছে। দুজনে বাহির হইলাম। 9:30টার সময় ধর্মতলার স্ট্রিটে পৌঁছিয়া দেখিলাম এম্পোরিয়ামের দ্বার খুলিয়াছে। প্রকাণ্ড প্রকাণ্ড আস্ত কাচের জানালা হইতে পর্দা সরিয়া গিয়াছে। ভিতরে প্রবেশ করিলাম। বিশাল ঘর। মোজাইক মেঝের উপর ইতস্তত নানা শৌখিন পণ্যের শোকেস সাজানো রহিয়াছে। 2-4 জন গ্রাহক ইতিমধ্যে আসিয়া উপস্থিত হইয়াছেন। তাহারা অধিকাংশই উচ্চবিত্ত শ্রেণীর মহিলা। কর্মচারীরা নিজ নিজ স্থানে দাঁড়াইয়া ক্রেতাদের মন জোগাইতেছে। একটি প্রৌঢ় গোছের ভদ্রলোক ঘরের এ প্রান্ত হইতে ও প্রান্ত পদচারণ করিতে করিতে সর্বত্র নজর রাখিয়াছেন। আমরা প্রবেশ করিলে প্রৌঢ় ভদ্রলোক আমাদের কাছে আসিয়া সসম্ভ্রমে অভ্যর্থনা করিলেন। আসতে আজ্ঞা হোক, কি চাই বলুন? ব্যোমকেশ ঘরের এদিক ওদিক তাকাইয়া কুণ্ঠিত স্বরে বলিল, সামান্য জিনিস, গোটা 2 বিলিতি কম্বল পাওয়া যাবে কি? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। ভদ্রলোক আমাদের একদিকে লইয়া চলিলেন। আর কিছু? আর একটা মেয়েদের বিভার কোট। পাবেন। এই যে লিফট, ওপরে কম্বল, বিভার কোট, দুই পাবেন। ঘরের কোণে একটি ছোট লিফট ওঠানামা করিতেছে। আমরা তাহার সামনে গিয়া দাঁড়াইতেই পিছন হইতে কে বলিল, আমি এদের দেখছি। পরিচিত কণ্ঠস্বরে পিছু ফিরিয়া দেখিলাম সত্যকাম।
সিল্কের স্যুট পরা ছিমছাম চেহারা। এতক্ষণ সে বোধহয় এই ঘরেই ছিল, বিজাতীয় পোশাকের জন্য লক্ষ্য করি নাই। প্রৌঢ় ভদ্রলোকটি তাহাকে দেখিয়া বলিলেন, ও আচ্ছা, তুমি এদের উপরে নিয়ে যাও, এরা বিলিতি কম্বল আর বিভার কোট কিনবেন। বলিয়া আমাদের দিকে একটু হাসিয়া অন্যত্র চলিয়া গেলেন। ব্যোমকেশ চকিতে একবার সত্যকামের দিকে একবার প্রৌঢ় ভদ্রলোকের দিকে চাহিয়া মৃদু কণ্ঠে বলিলেন, ইনি আপনার? সত্যকাম মুখ টিপিয়া হাসিল। পার্টনার। অর্থাৎ বাবা? সত্যকাম ঘাড় নাড়াইয়া সায় দিল। এতক্ষণ প্রৌঢ় ভদ্রলোককে দেখিয়াও লক্ষ্য করি নাই, এখন ভালো করিয়া দেখিলাম। তিনি অদূরে দাঁড়াইয়া অন্য একজন গ্রাহকের সঙ্গে কথা বলিতেছিলেন এবং মাঝে মাঝে অস্বচ্ছন্দভাবে আমাদের দিকে দৃষ্টি ফেরাইতেছিলেন। শ্যাম বর্ণ, দীর্ঘাকৃতি, চওড়া কাঠামোর মানুষ, চিবুকের হাড় দৃঢ়, বয়স আন্দাজ 45, রগের চুলে ঈষৎ পাক ধরিয়াছে। দোকানদারির লৌকিক শিষ্টতা সত্ত্বেও মুখে একটা তপ্পকৃষ্ট রুক্ষতার ভাব। দোকানদারির অবকাশে ভদ্রলোকের মেজাজ বোধ করি একটু কড়া। এই সময় লিফট নামিয়া আসিল। আমরা খাঁচার মধ্যে ঢুকিয়া দ্বিতলে উপস্থিত হইলাম। সত্যকাম ব্যোমকেশের দিকে চটুল ভ্রুভঙ্গি করিয়া বলিল, সত্যি কিছু কিনবেন? না সরেজমিন তদারকে বেরিয়েছেন? সত্যিই কিনব। উপরতলাটি নিচের মতো সাজানো নয়, অনেকটা গুদামের মতো। তবু এখানেও গুটি কয়েক ক্রেতা ঘুরিয়া বেড়াইতেছে। সত্যকাম আমাদের যেদিকে লইয়া গেল সেদিকটা গরম কাপড় চোপড়ের বিভাগ। সত্যকামের ইঙ্গিতে কর্মচারী অনেক রকম বিলিতি কম্বল বাহির করিয়া দেখাইল। এসব ব্যাপারে ব্যোমকেশের চিটা ও চিনির প্রভেদ বোঝে না। আমি 2টা কম্বল বাছিয়া লইলাম। দাম বিলক্ষণ চড়া, কিন্তু জিনিস ভালো। অতঃপর বিভার কোট, নানা রঙের নানা মাপের কোট, সবগুলিই অগ্নিমূল্য। আমরা সেগুলি লইয়া নাড়াচাড়া করিতেছি দেখিয়া সত্যকাম বলিল, মাপের কথা ভাবছেন? বিভার কোট একটু ঢিলাঢালা হলেও ক্ষতি হয় না। যেটা পছন্দ হয় আপনার নিয়ে যান, যদি নেহাত বেমানান হয় বদলে দেব। একটি গাঢ় বেগুনি রঙের কোট আমার পছন্দ হইল, কিন্তু দামের টিকিট দেখিয়া ইতস্তত করিতে লাগিলাম। সত্যকাম অবস্থা বুঝিয়া বলিল, দামের জন্য ভাববেন না, ওটা সাধারণ খরিদ্দারের জন্য। আপনারা খরিদ দামে পাবেন, আসুন। আমাদের ক্যাশিয়ারের কাছে লইয়া গিয়া সত্যকাম বলিল, এই জিনিসগুলো খরিদ দরে দেওয়া হচ্ছে, ক্যাশ মেমো কেটে দিন। যে আজ্ঞে বলিয়া বৃদ্ধ ক্যাশিয়ার ক্যাশ মেমো লিখে দিল। দেখিলাম টিকিটের দামের চেয়ে প্রায় 50 টাকা দাম কম হইয়াছে। মন খুশি হইয়া উঠিল। গত রাত্রে সত্যকাম সম্বন্ধে যে ধারণা জন্মিয়াছিল তাহাও বেশ খানিকটা পরিবর্তিত হইল। না, আর যাই হোক, ছোকরা একেবারে চুষুন্ডি চামার নয়। এই সময় উপরতলায় একটি তরুণীর আবির্ভাব হইল। বর্বরিণী যুবতী, সাজ পোশাকে লীলালালিত্যের পরিচয় আছে। সত্যকাম একবার ঘাড় ফিরাইয়া তরুণীকে দেখিল। তাহার মুখের চেহারা বদলাইয়া গেল। সে একচক্ষু কুঞ্চিত করিয়া আমাদের বলিল, আপনাদের বোধ হয় আর কিছু কেনার নেই। আমি তাহলে, নতুন গ্রাহক এসেছে। আচ্ছা, নমস্কার। মধুগন্ধে আকৃষ্ট মৌমাছির মতো সত্যকাম সিধা যুবতীর দিকে উড়িয়া গেল। আমরা জিনিসপত্র প্যাক করাইয়া যখন নিচে নামিবার উপক্রম করিতেছি, দেখিলাম সত্যকাম যুবতীকে সম্পূর্ণ মন্ত্রমুগ্ধ করিয়া ফেলিয়াছে। যুবতী সত্যকামের বচনামৃত পান করিতে করিতে তাহার সঙ্গে সঙ্গে ঘুরিতেছে। বাসায় ফিরিয়া সত্যবতীকে আমাদের খরিদ দেখাইলাম। সত্যবতী খুবই আহ্লাদিত হইল এবং নির্বাচন নৈপুণ্যের সমস্ত প্রশংসা নির্বিচারে ব্যোমকেশকে অর্পণ করিল। বসন্তকালের এমনই মহিমা। আমি যখন জিনিসগুলির মূল্য হ্রাসের কথা বলিলাম তখন সত্যবতী বিগলিত হইয়া বলিল, হ্যাঁ সত্যি? ভারী ভালো ছেলে তো সত্যকাম।
ব্যোমকেশ ঊর্ধ্ব দিকে সিগারেটের ধোঁয়া ছাড়িয়া বলিল, ভারী ভালো ছেলে, সোনার চাঁদ ছেলে। যদি কেউ ওকে খুন না করে দোকানে শিগগিরই লাটে উঠবে। সন্ধ্যাবেলা ব্যোমকেশ আমাকে লইয়া বেড়াইতে বাহির হইল। এবার গতি আমহার্স্ট স্ট্রিটের দিকে। 33/34 নম্বর বাড়ির সম্মুখে যখন পৌঁছাইলাম তখন ঘোর ঘোর হইয়া আসিয়াছে। প্রদোষের এই সময়টিতে কলিকাতার ফুটপাতেও ক্ষণকালের জন্য লোক চলাচল কমিয়া যায়। বোধ করি রাস্তার আলো জ্বলার প্রতীক্ষা করে। আমরা উদ্দিষ্ট বাড়ির সম্মুখে গিয়া দাঁড়াইলাম। বেশি পথিক নাই, কেবল গায়ে চাদর জড়ানো একটি লোক ফুটপাতে ঘোরাফেরা করিতেছিল। আমাদের দেখিয়া একটু দূরে সরিয়া গেল। 33/34 নম্বর বাড়ি একেবারে ফুটপাতের উপর নয়। প্রথমে একটি ছোট লোহার ফটক, ফটক হইতে গলির মতো সরু ইট বাঁধানো রাস্তা 20-25 ফুট গিয়া বাড়ির সদরে ঠেকিয়াছে। দোতলা বাড়ি, সম্মুখ হইতে খুব বড় মনে হয় না। সদর দরজার দুই পাশে দুইটি জানালা, জানালার মাথার উপর দোতলার দুইটি গোলাকৃতি ব্যালকনি। বাড়ির ভেতরে এখনো আলো জ্বলে নাই। ফুটপাতে দাঁড়াইয়া মনে হইল একটি স্ত্রীলোক দোতলার একটি ব্যালকনিতে বসিয়া বই পড়িতেছে কিংবা সেলাই করিতেছে। ব্যালকনির ঢালাই লোহার রেলিংয়ের ভিতর দিয়া অস্পষ্টভাবে দেখা গেল।